একদিনের জন্য মায়াপুর ঘুরতে এসে ভয়ানক পরিমাণে ঝড় বৃষ্টির মধ্যে পুরো আটকে গেছি। এটাই হলো মায়াপুরের নতুন মন্দির, আর আমরা আছি পাশের এই রুমে। মানে 24x7 আওয়ার্স এখানে কিন্তু হরিনাম কিন্তু সবসময় চলে। গোদা ভবনের প্রসাদের যে হলটা আছে, যেখানে প্রসাদ খাওয়ানো হয়, সেই জায়গায় আমরা এখন চলে আসছি। ইন্ডিয়া থেকে যেতে গেলে কিংবা আসতে গেলে ভিসা কি লাগছে এখন? হ্যাঁ, অবশ্যই ভিসা লাগছে। এই ট্রেন টোটাল 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। চিপ বাজেটে যখন পুরো ট্রাভেলটা করছি তাহলে আপনাদেরকে খরচাটা বলে দিই। शनिवार मौजूद आलमबाग सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। হ্যালো বন্ধুগণ, আবার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে চললাম আমাদের ভারতবর্ষের সবথেকে বড় হিন্দু মন্দিরের নগর মায়াপুরে। আমি আজকে চললাম পাঁশকুড়া রেলওয়ে স্টেশন থেকে। প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে হাওড়া লোকাল এসে হাজির। এটা হচ্ছে খড়গপুর হাওড়া লোকাল। এই লোকাল হাওড়াতে পৌঁছতে পাঁশকুড়া থেকে সময় নেয় ওই 1 ঘন্টা 50 মিনিটের মতো। আর ভিডিও শুরু করার প্রথমে আপনাদেরকে একটা ইনফরমেশন বলে দিই, যারা পশ্চিম মেদিনীপুর থেকে মায়াপুর যেতে চাইছেন তাদের বলবো বাসে করে চলে যান বর্ধমান জংশনে, ওখান থেকে চলে যান লোকাল ট্রেন ধরে ব্যান্ডেলে, তারপর ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল যে কোনো পেয়ে যাবেন। সারাদিনে প্রচুর পরিমাণে চলে, খুব ইজিলি আপনারা নবদ্বীপ হয়ে পৌঁছে যেতে পারবেন মায়াপুরে। কিন্তু আজকে আমি জার্নিটা করছি একদম আলাদাভাবে। আজকে আমি নবদ্বীপ ধাম হয়ে যাচ্ছি না, আজকে আমি যাব একদম অন্য রুটে, একদম খুবই সহজ উপায়ে। তাহলে চলুন কীভাবে যাচ্ছি, খরচ কত হবে, কোথায় থাকবো আজকে মায়াপুরে গিয়ে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখনের সময় 11টা বেজে 24 মিনিট, আর এটা হচ্ছে হাওড়া জাংশনের 17 নম্বর প্ল্যাটফর্ম। এখানে পৌঁছানোর কথা ছিল এই লোকালটার, মানে যে লোকালে করে আমি আসছি, সকাল 10টা বেজে 15 মিনিটে। কারণ এটা ছিল খড়গপুর হাওড়া গ্যালোপিং, কিন্তু প্রচণ্ড ট্রেন লেট করে দিয়েছে টিকিয়ে পড়ার আগে থেকে, যার জন্য পৌঁছতে এতটা লেট হয়ে গেছে। তো হাওড়া থেকে আপনারা যদি মায়াপুর যেতে চান তাহলে আপনাদেরকে ধরতে হবে কাটোয়া লোকাল, যেটা সকাল 5:30টার পর থেকে সারাদিন পুরো গাদা ট্রেন আছে এখান থেকে। এরপরে 12টা বেজে 10 মিনিটে হাওড়া থেকে কাটোয়া লোকাল আছে একটা, ওই লোকালে করে যাওয়া সম্ভব, কিন্তু তাতে অনেক ঝামেলা। প্রথমে পৌঁছতে হবে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে, তারপর ওখান থেকে একটা টোটো কিংবা অটো ধরে আবার হচ্ছে নবদ্বীপ ঘাট, ওখান থেকে ফেরি পারাপার, সে অনেক ঝামেলা। তো আমি আজকে হাওড়া থেকে আমি যাচ্ছি না, আমি এখন স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় আমি কিন্তু খাওয়া দাওয়া করে কিচ্ছু আসিনি। এই গরমে হাওড়ার 17 নম্বর নিউ কমপ্লেক্স থেকে হাওড়ার ব্রিজের দিকে আসতে না, জাস্ট গরমে পুরো কালঘাম বেরিয়ে যাচ্ছে। চিপ বাজেটে যখন পুরো ট্রাভেলটা করছি তাহলে আপনাদেরকে খরচাটা বলে দিই। আমি পাঁশকুড়া থেকে হাওড়া পর্যন্ত এসেছি, 20 টাকা নিয়েছি টিকিটে। আর আমি এখান থেকে শিয়ালদা বাস ধরবো হাওড়া ব্রিজের সামনে থেকে। এখান থেকে বাসে টিকিটে নেয় 15 টাকা করে একজনের। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1টা। এখন চলে আসলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনের সামনে। আর দুপুরে প্রচণ্ড জ্যাম বাস রাস্তায়, সেই জন্য অনেক সময় লেগে গেছে এখানে আসতে। হাতে সময় আছে আর মাত্র 15 মিনিট মাত্র, সেই জন্য স্টেশনের ভেতরে ঢুকে টিকিট কেটে নিয়েছি। আর আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে, যেটা টিকিট মূল্য মাত্র 25 টাকা। শিয়ালদার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, এই মাত্র অ্যানাউন্স হলো এবং চার্টবোর্ডেও দিল। 1 নম্বর প্ল্যাটফর্মেই আমাদের চলে আসছে শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল। এখনের ঘড়িতে সময় 1টা বেজে 4 মিনিট। ফাইনালি এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা বেজে 15 মিনিট। আর শিয়ালদা হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শেষমেশ আমাদের ট্রেন আমাদের গন্তব্যের দিকে আজকে ছেড়ে রওনা দিচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি, এই ট্রেন টোটাল 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়।
এখান থেকে কৃষ্ণনগর সিটি পৌঁছতে শিয়ালদা থেকে 1:15 ট্রেনটা ছেড়ে রওনা হয় এবং পৌঁছোয় দুপুর 3:35 আশেপাশে। আর মাঝে টোটাল পড়ে 28টার মতো ইন্টারমিডিয়েট স্টেশন, মানে 28টা স্টেশন পার করে 29 নম্বর স্টেশন হচ্ছে কৃষ্ণনগর সিটি। আজকে আমি কৃষ্ণনগরে নামবো, ওখান থেকে একদম সরাসরি আজকে পৌঁছে যাবো মায়াপুরে। তিনটে বেজে 35 মিনিটের সময় ছিল কৃষ্ণনগর সিটি জংশনে, তার জায়গায় মাত্র 1 মিনিট লেট করেছে, পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা বাইরে বেরোবো। এখন আমি বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর সিটি স্টেশনের বাইরে। এখান থেকে প্রচুর অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, এখান থেকে বাসও চলে, কিন্তু বাসের জন্য এখানে সময় নষ্ট করা বৃথা। এখান থেকে দেখছি টোটো কিংবা অটো এখান থেকে ধরে নেবো, একদম চলে যাবো মন্দির পর্যন্ত। আর এখান থেকে যাওয়ার সময় অনেকে বিভিন্ন রকম প্রাইস মানে এখান থেকে চায়, কেউ বলে 40, কেউ 50, কেউ 60। এই একটু আগে আমরা জিজ্ঞেস করেছিলাম, একজন বলছে 80 টাকা করে। ভগবান শ্রীকৃষ্ণের কী লীলা দেখুন। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সারা দিন রোদে রোদে আসছি, গরমে পুড়ে, প্রচণ্ড পরিমাণে গরম। কৃষ্ণনগরে পা দিয়েছি তার কিছুটা আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কৃষ্ণনগরে তো আস্তে আস্তে কিছুক্ষণ আগে ভিজে গিয়েছিলাম, এখন জাস্ট একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু ওয়েদার একদম পুরো কুল ওয়েদার আর পুরো মেঘলা, এতটুকুও রোদ নেই। দেখলে মনে হচ্ছে হয়তো সন্ধ্যে নামবে একটু পর, কিন্তু আসলে এখন হচ্ছে সময়, এখনও ঠিক করে 4টেও বাজেনি, কিন্তু 4:12 এখন। তো এখান থেকে 22 কিলোমিটার লাগে, মানে কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে 22 কিলোমিটার হচ্ছে মায়াপুরের যে ইস্কন মন্দির আছে তার হচ্ছে ডিস্টেন্স। তো পৌঁছতে সময় লেগে যায় প্রায় ওই 40 থেকে 45 মিনিটের কাছাকাছি। এটা হচ্ছে শিলিগুড়ি হাইওয়ে, এটা একদম আমাদের হচ্ছে কানেক্ট করছে আমাদের কলকাতা থেকে একদম শিলিগুড়ির যে রোড সেটা। আর আমাদের এখান থেকে ভাড়া নিচ্ছে 80 টাকা করে নিচ্ছে, কারণ আমরা ওয়েট করে নিই। এখান থেকে শেয়ারিংয়ে যেতে চাইলে তাহলে 40, 50, 60 টাকায় যাওয়া যায়, কিন্তু তার জন্য বেশ কিছু সময় ব্যয় করতে হয়। মানে একটা লোকাল ট্রেন যদি বেরিয়ে যায় না, তৎক্ষণাৎ যদি টোটো বসা যায় শেয়ারিং টোটোতে, তাহলে ওই 50 টাকায় 60 টাকায় যাওয়া যায়। আর তা না হলে পরের লোকালের জন্য ওয়েট করতে হয়। তো আমরা ওয়েট করিনি, আমরা সোজা চলে যাচ্ছি আর পুরো ফ্রিভাবে বসে আছি এরকম। আর পাশে এক হচ্ছে ভাই আসছে, এই ভাই হচ্ছে বাংলাদেশের বাড়ি। বাংলাদেশের কোন জেলায় বলছো? বাংলাদেশের চাঁদপুর জেলা। ভিসার ব্যাপারটা কি, মানে ইন্ডিয়া থেকে যে ভিসার ব্যাপারটা, মানে ইন্ডিয়া থেকে যেতে গেলে কিংবা আসতে গেলে ভিসা কি লাগছে এখন? হ্যাঁ, অবশ্যই ভিসা লাগছে, ভিসা ছাড়া আসা যায় না। তবে আগে আমাদেরকে 6 মাসের ভিসা দিত, এখন আমাদের হয়তো 1 মাস 15 দিন এরকম ভিসা পাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, দিনের ইচ্ছে ছিল যে বাংলাদেশে একবার যাব, তো ভিসার ব্যাপারটা একটু জিজ্ঞেস করে নিলাম। তো ফাইনালি এখন এসে পৌঁছে গেলাম শ্রী মায়াপুরের সেই বড় সবথেকে বিখ্যাত মায়াপুরের ইস্কন মন্দিরে। এই জায়গাটায় সামনে গেলে ওখান থেকে মায়াপুরের ভেতরে মন্দিরে ঢোকার রাস্তা। আমরা এখন এই যে অটো স্ট্যান্ড আছে না, এই যে লাইন ধরে দেখছেন সব অটোগুলো সব দাঁড়িয়ে আছে, টোটোগুলো সব দাঁড়িয়ে আছে, এই টোটো স্ট্যান্ডের সামনে এই জায়গাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে। আর এখানে নেমে এইবারে সবার প্রথমে কাজ আমাদের এখানে থাকার জন্য বাসস্থান খোঁজা, কারণ আমরা এখানে প্ল্যান করে আগে থেকে এসেছি যে এখানে আজকে আমরা একটা রাত্রি স্টে করব। কারণ দিনের বেলায় একদিনে এসে এই জায়গা থেকে ঘুরে যাওয়া যায়, মায়াপুর এমন একটা জায়গা। কিন্তু সন্ধেবেলার যে আরতি আছে সেই আরতি যদি দেখি না, তাহলে মায়াপুরে আসার কোনো মানেই হয় না। তো বিশেষ করে আরতিটা দেখবো বলেই এখানে রাত্রেবেলা আজকে স্টে করছি। দেখি ক্যামেরা নিয়ে যতটা পারবো সব কিছু দেখাবো আপনাদের। আর তার আগে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, সকাল থেকে কিন্তু খাওয়া হয়নি। মন্দিরের অপোজিটে এই জায়গার এই দোকান থেকে আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করে নিই এখন, তারপরে আমরা রুম নেব। কোন রুম নিচ্ছি সব কিছু দেখাবো আপনাদের। এখানে খাবার দাবার কিছুটা এইরকম, ভাত ডাল, তার সাথে এইরকম দুটো নলি পাঁপড়, এখানে আলু ভাজা, এটা একটা মিক্স সবজি, আর এটা পটল দিয়ে কি একটা সবজি আছে। এটা একটা নিরামিষ হোটেল। মন্দিরের সামনে যতগুলো খাবারের দোকান আছে সব কিন্তু নিরামিষই পাবেন। যতক্ষণ মায়াপুরে আছি ততক্ষণ নিরামিষই খাবো।
আর এই খাবারের দাম এখানে নিচ্ছে 60 টাকা করে। আলাদা করে যদি ভাত নেওয়া হয় তার জন্য বলছে 10 টাকা করে এক্সট্রা লাগে। আপনারা বাসে করে আসতে চাইলে কৃষ্ণনগর স্টেশনের সামনে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরুন। এই যে দেখছেন বাসগুলো মানে কন্টিনিউ সারাদিন এখান থেকে যাওয়া আসা করে। একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে। বাসে করে এখান থেকে কৃষ্ণনগর যাওয়া এবং আসা জিজ্ঞেস করলাম 30 টাকা করে নিচ্ছে মাত্র। এখন আমি চন্দ্রোদয় মন্দিরে যে প্রধান যে গেটটা আছে, গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবেন এখানে লাইন ধরে একটা বিশাল বড় একটা মার্কেট রয়েছে। এই মার্কেটে এখানে কেনাকাটা করা যায়। মানে এখানে যে মায়াপুরের এখানে আসলে এখানে কি পাবেন দেখতে, সেই জিনিসগুলো এখানে কিন্তু আপনারা কিনতে পারবেন, বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর তার সাথে সামনে এখানেই রয়েছে লাইন ধরে চারটে কুপনের কাউন্টার। এখানে গীতা ভবন, গোদা ভবন, বিভিন্ন সব ভবনের কাউন্টারের সব প্রসাদের জন্য সব কুপন পাওয়া যায় এখানে। আর ঠিক ডান দিকে এইদিকে মাথা উঁচিয়ে রয়েছে সেই যে নতুন যে মন্দিরটা, যেটা মানে এখানে তৈরি হচ্ছিল, ভেতরে এখন অলরেডি অনেক কাজ বাকি আছে। আর তার সাথে বাম দিকে এখানে দেখতে পাবেন অখণ্ড হরিনাম সংকীর্তনের মানে ননস্টপ এখানে হরিনাম হয়। এখানে হরিনাম কিন্তু বন্ধ হয় না, মানে 24x7 আওয়ার্স এখানে কিন্তু হরিনাম কিন্তু সবসময় চলে। এই যে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো মূর্তি আছে। ভেতরে গিয়ে কিন্তু ছবি তোলা সামনে থেকে একদম মানা, তাই দূর থেকে দেখালাম আপনাদের। সোজা গেট দিয়ে প্রবেশ করে একদম বাম দিকে রাস্তা ধরলেই মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। সোজা রাস্তা, কোনো ঝামেলা নেই। যেই দিকে সব মানুষ যাচ্ছে সেই দিকে গেলেই একদম মন্দিরের সামনে পর্যন্ত যাওয়া যায়। এই যে এইদিকে রাস্তাটা দেখছেন, সোজা রাস্তা একদম চলে গেছে এখানে যে মেন যে মন্দির, যেখানে রাত্রে হচ্ছে আরতি হয়, পুজো হয় সন্ধ্যের পর থেকে। ওই যে দেখছেন দূরে মন্দিরের যে পতাকাটা উঠছে ওই জায়গাতে। এখানে ভেতরে ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রি গেট আছে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হয়। সব কিছু দেখাবো আপনাদের। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare ভেতরে প্রবেশ করে বাম দিকের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা হচ্ছে গদা ভবন। এখান দিয়ে এন্ট্রি এক্সিটের গেট, ভেতরে যাওয়া যায়। ভেতরে গাড়ি পার্কিং সব কিছু জায়গা আছে, এত বড় জায়গা ভেতরে। এই মায়াপুরের মন্দিরটা এতটাই বড় না, ঘুরতে গেলে প্রচুর সময় লাগে। আর এই যে গদা ভবন, এর আগেও যখন আমি এসেছি মায়াপুরে, কিন্তু এই জায়গাটা আমি কোনোদিন ভিজিট করিনি। ওই ছোট্ট একটা গেট আছে, ভেতর দিয়ে ঢুকে চলে আসলে এই রকম বড় একটা জায়গা, যেখানে এরকম কত সুন্দর দেখুন ঘাসের একটা গ্রাউন্ড, ফোয়ারা। আর পাশের যে এই যে সব বিল্ডিংগুলো দেখছেন, এগুলো হচ্ছে গদা ভবনের এরিয়া। সামনে দূরে ওখানে লেখা রয়েছে গদা ভবন। চলুন ওই দিকটায় যাই। প্রথমে গিয়েছিলাম হচ্ছে যে গোদা ভবনের রুমের দাম জিজ্ঞেস করছি, ওখানে 600 টাকা থেকে মানে রুমের প্রাইস। নন এসি, এসি রুমটা জিজ্ঞেস করিনি। তারপর ওখান থেকে পাশে একটা ধর্মশালা আছে, ওই ধর্মশালাতে গিয়েছিলাম। ধর্মশালায় ওখানে 100 টাকা করে নেয় মাথা পিছু। ওখানে তো সব ফুল হয়ে গেছে, ওখানে চান্স নেই, পাওয়াই যাবে না। তারপর অবশেষে আসছিলাম এই নামহট্ট ভবনে। এখানে এসি রুমের প্রাইস বলছে 2000 টাকা থেকে শুরু এবং নন এসি 800 টাকা থেকে শুরু। তো এখন বাইরে এসে আমরা হচ্ছে চা খাচ্ছি, আমি আর হচ্ছে অমিতদা। এখন কিছুক্ষণ আমরা ডিসাইড করি যে কোন জায়গায় রুম নিলে সব থেকে ভালো হবে। যেহেতু আমরা রাতটাই কাটাবো এখানে, সেই রকমভাবে মানে 24 ঘন্টার জন্য আমরা নিচ্ছি না। তো কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তারপর হচ্ছে কোন রুম নেই আপনাদেরকে দেখাবো, রুমটাও কেমন সেটাও দেখাবো। শেষমেশ আমরা গদা ভবনেই রুম নিয়েছি। যেই রুমটা আমাদেরকে বলেছিল 600 টাকায়, সেই রুমটা না তৎক্ষণাৎ বুক হয়ে গেছে। আমরা আসলাম এখানে এসে কিন্তু আমরা পাইনি। তো আমরা দ্বিতীয় রুম নিয়েছি। আর রুমটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো সিঙ্গেল বেড আছে, একটা এখানে আছে আর একটা আছে এই জায়গাতে। দুটো বেডে দুটো বালিশও দেওয়া আছে। আর এই জায়গায় আমাদের এই রুমের খরচ পড়েছে মাত্র 350 টাকা। 350 টাকায় এই ইস্কনে এসে কোথাও কিন্তু রুম পাওয়া যায় না। একমাত্র ইস্কন মন্দিরের এই ভেতরে এই গোদা ভবনে আপনারা রুম এরকম কম দামে পেয়ে যাবেন।
আর এখানে 600 টাকা 650 টাকাতেও রুম আছে, কিন্তু সেই রুমে অ্যাটাচ বাথরুম রয়েছে, আর এই রুমে অ্যাটাচ বাথরুম নেই। এটাই হচ্ছে সুবিধে, আপনারা যেটাই বলুন না কেন। আমরা ব্যাচেলার এসেছি, আমাদের কোনো অসুবিধেই নেই। বাইরেই রয়েছে কমন বাথরুম, আর ভেতরে এই যে রুম দেখছেন, এই রুম কিন্তু সবই হচ্ছে সেম, একই রকম আমাদের বললো রিসেপশনে যেখানে আমরা হচ্ছে নিয়েছি রুমটা, খালি রুমের ভেতরে বাথরুম নেই এখানে, ব্যাস এটাই। আর তার সাথে কিন্তু আমরা নিয়েছি প্রসাদের কুপন। এখানে প্রসাদ দেওয়া হয় সন্ধ্যে 8:30 থেকে 9টা পর্যন্ত। কুপনটা আগে থেকে কালেক্ট করে নিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে কুপন পাবো কি পাবো না সেটা আমরা জানি না। গোদা ভবনে কুপনের প্রাইস মূল্য মাত্র 50 টাকা করে জন প্রতি। আর এখানে আপনারা আসলে কিন্তু অনলাইনেও বুক করে আসতে পারেন, www.visitmayapur.com থেকে আপনারা অনলাইনে আগে থেকে বুক করে এখানে আসতে পারেন। আর তাছাড়া এখানে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে এসেও পেয়ে যাবেন। এখন যেহেতু অফ সিজন, মানুষ এখন একটু কম আসছে অন্য সময়ের তুলনায়, সেই জন্য আমরা এখানে এসে রুম পেয়ে গেছি। আর তাছাড়া অন্য সময় আসলে হয়তো অনলাইনে বুক করে আসতে হতো। আর এইরকম রুম বলবো খুবই ভালো, ইস্কনের মতো জায়গাতে এসে খুব একটা পরিষ্কার রুম আমরা হচ্ছে পেয়ে গেছি। তাহলে চলুন এখন আমরা রুম থেকে বাইরে বেরোই, কিছুক্ষণ পরে এখানে আরতি শুরু হয়ে যাবে। আর তাছাড়া এখানে সব নাম সংকীর্তন সব কিছু অলরেডি শুরু হয়ে গেছে নিচে। তো এখন আমরা গোদা ভবনের প্রসাদের যে হলটা আছে, যেখানে প্রসাদ খাওয়ানো হয়, সেই জায়গায় আমরা এখন চলে আসছি। প্রচুর মানুষ দেখছেন এখানে সব বসে সব হচ্ছে প্রসাদ গ্রহণ করছে এখনের এই সময়। আর এখানে আমাদের প্রসাদে দেখুন এইরকম মিষ্টি আছে, রুটি আছে, ভাত আছে, এখানে একটা মটর ছোলাদের সবজি, তার সাথে এখানে আরেকটা সবজি, এখানে হচ্ছে ডাল। এখানে আলাদা করে গ্লাসে করে জল দেওয়া হচ্ছে। আর এরপরেও যদি প্রসাদ যদি প্রয়োজন হয় মাঝপথে, তাহলে সেটা কিন্তু আবার দেওয়া হয় এই একই কুপন প্রাইজের মধ্যে। ঘড়িতে এখনের সময় রাত্রি 9টা, আর এখন এই মায়াপুরে প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়েছে। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বাতাস কিন্তু বইছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। প্রচণ্ড ধুলো, এখানে তাকানো যাচ্ছে না, এত ঝোড়ো বাতাস চলছে এখানে। আর মায়াপুরে এটা একদম আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স। পাশেই রয়েছে ভাগীরথী, মানে বাম পাশে। মাথা গোটা শরীর পুরো একদম ভিজে গেছে জাস্ট। এখন মায়াপুরে এত পরিমাণে ঝড় এবং বৃষ্টি চলছে, প্রচণ্ড ভয় লাগছে জাস্ট মানে আওয়াজটা শুনলে। এই যে বেদিক টেম্পল আছে, ওর উপরে না ত্রিপল লাগানো আছে, এখনও কাজ চলছে যেহেতু, তো সেই ত্রিপলের আওয়াজ, এক একটা গাছ বোম ফাটছে, এত জোরে জোরে আওয়াজটা শুনুন তাহলে। একটু আগে এই জায়গাতে মানুষের ভিড় মানে ধরানো যাচ্ছিল না। জয় শ্রীকৃষ্ণ। শ্রীধাম মায়াপুর থেকে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এইটা আমার মায়াপুরে প্রথম সকাল। কালকে রাত্রের এই জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, বৃষ্টির জলে পুরো রাস্তাগুলো পুরো ভিজে পুরো কাদা হয়েছিল। তো সকালের সময় মাহলটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আর রাত্রে ঘুমোচ্ছিলাম, মারাত্মক ঠান্ডা, কী যে ঠান্ডা, মানে সেই শীতকালের যে সেই যে ফিলিং, সেটা কিন্তু কালকে রাত্রে আমরা এখানে টের পেয়ে গেছি। আর এখন এখানে সব মানুষজন অলরেডি আসা শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে। সামনে এটাই হচ্ছে মূল মন্দিরটা, মানে যেখানে এখানে রাধাকৃষ্ণের যে মূর্তিটা স্থাপন করা আছে না, সেটা হচ্ছে এই মন্দির। এই মন্দিরের ভেতরেই হচ্ছে আরতি হয়, সারাদিনে যত আরতি সব এই মন্দিরের ভেতরেও দেখতে পাওয়া যায়। আর অলরেডি এখান থেকে এখন লাইন লেগে গেছে মন্দিরের ভেতরে এন্ট্রি করার জন্য। সামনে এখানে একটা গেট আছে, কিন্তু এই গেট দিয়ে প্রবেশ হচ্ছে নিষেধ। তাহলে চলুন আপনাদেরকে সব এক এক করে দেখাই যে এখানে আসলে এখানে আপনারা কি দেখবেন, তারপর কোথায় মোবাইল ক্যামেরা জমা রাখবেন ভেতরে মানে যাওয়ার আগে, সব কিছু দেখে আপনাদের। আর তার সাথে এই যে মন্দির আছে না, ইস্কন মন্দির, মন্দিরের চারিদিকটা একবার পরিক্রমা করব, কারণ জায়গাটা কিন্তু ভীষণ বড়, 5-10 মিনিটের মানে কাজ নয়, বেশ অনেকক্ষণ সময় লাগে। এই 243 নম্বর রুমটাতে আমরা ছিলাম। আর এই হচ্ছে রুমের ব্যালকনিটা, এরকম লম্বা পরিষ্কার, কত সুন্দর দেখছেন ব্যালকনি। পাশে লাইন দিয়ে এখানে মানে হাজারো মানে রুম আছে, ওপরে, তার উপরে, নিচে। আর এখান থেকে পাশ থেকেই না এখানে যে ভেদিক টেম্পল সেটা দেখতে পাবেন একদম পরিষ্কার। এটাই হচ্ছে মেন মন্দির। আর এই জায়গা থেকে একটু আগে লাইন পড়েছিল, এখন সব মানুষ সব বেরিয়ে আসছে, মানে জাস্ট এখন মানে পুজো আরতি কমপ্লিট হয়েছে। আর এখানে যে এন্ট্রি গেটটা সেটা ঠিক ওই দিক থেকে, মানে ওখানে দুটো হচ্ছে চেক পোস্টের মতো করা আছে, ওখানে মানে চেক করে কারো কাছে মোবাইল ল্যাপটপ কিংবা কোনো কিছু আছে কিনা, ইলেকট্রিক কোনো গ্যাজেট, সেগুলো চেক করে কিন্তু ভেতরে ঢোকানো হয়। এই মন্দিরের সামনে এরকম জুতো রাখার জন্য অনেক সব র্যাক করা আছে, সব জুতো রাখার জন্য।
এই এন্ট্রি গেটের একদম পাশে এই জায়গায় রয়েছে মোবাইল, জুতো সব কিছু জমা দেওয়ার কাউন্টার। এই যে আপনাদের এখন সামনে থেকে দেখাচ্ছি, এইদিকে জুতো জমা দেওয়া যায় আর এইদিকে মোবাইল টোবাইল যা কিছু আছে সব এইদিকে জমা হয়। আর পাশেই রয়েছে প্রসাদের একটা ছোট্ট হল এইরকম, যেখান থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। এর পাশে রয়েছে গোশালা স্টল। এখানে ভেতরে প্রবেশ করার জন্য মহিলা এবং পুরুষদের জন্য কিন্তু আলাদা আলাদা লাইন। এই যে দেখুন এখানে লেখাও রয়েছে, এটা হচ্ছে মহিলা, এটা পুরুষ। টোটাল হচ্ছে দুটো এন্ট্রি গেট আছে, একটা ওটা আর একটা এটা। এই চন্দ্রোদয় মন্দিরে আসলে এখানে পুজো কটার সময় হয়, আরতি কটায় হয়, সব কিছু টাইম টেবিল দেখুন এই জায়গায় দেওয়া আছে। মানে হচ্ছে চন্দ্রোদয় মন্দির, তারই পাশে এইরকম জায়গায় দেওয়া আছে। আপনারা ভিডিওটা কিন্তু পজ করে নিতে পারেন, এখানে সমস্ত টাইম টেবিল লেখা আছে। এটা দেখিয়ে দিলাম তার কারণ সবাই তো এখানে গোদা ভবনে থাকছেন না, অনেকে আছে এই মায়াপুরে এই মন্দিরের বাইরে থাকেন। আপনারা এখানে আসলে রুম ভাড়া করে, তো এই টাইম টেবিলগুলো জানা থাকলে রুম থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি এখানে আসা সম্ভব। এই জন্য এটা শেয়ার করে দিলাম আপনাদের। এখন এই চন্দ্রোদয় মন্দিরের মধ্যে জোর কদমে এখন নাম সংকীর্তন চলছে। কিছুক্ষণ চুপ করছি, আওয়াজটা একটু শুনে নিন। তাহলে চলুন এইবারে এই মায়াপুরে আসলে এখানে পায়ে হেঁটে কী কী দেখবেন এখানে ছোট্ট ছোট্ট ক্লিপে আপনাদের সিনেমেটিকের মাধ্যমে তুলে ধরি। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি এখান থেকে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির এটা, আর এই একই জায়গা থেকে মায়াপুরের যে নতুন যে মন্দিরটা এটা হচ্ছে যে দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা সব থেকে বেস্ট, মানে এতগুলো জায়গায় ঘুরলাম, অনেকক্ষণ থেকে ঘুরছি এই মন্দিরের আশেপাশে, সব থেকে এই জায়গাটা আমার ভালো লাগলো। আর এখানে প্রচুর মানুষ দেখুন এখানে এখন সব ফটোগ্রাফি করছে। মানে একসঙ্গে দুটো মন্দিরের দর্শন যদি পেতে চান ছবি কিংবা ভিডিওর মধ্যে, তাহলে অবশ্যই আসতে হবে এই জায়গাটাতে। আর এখানেও লাইন দিয়ে ভেতরে ঢোকা সিস্টেম। আর মোবাইল ক্যামেরা এগুলো কিন্তু কোনো মন্দিরেই, মানে ইস্কনে যখন মানে প্রবেশ করবেন না ভেতরে, কোথাও কিন্তু অ্যালাউ নেই। এই যে আমি ভিডিওগ্রাফি করছি এই মন্দিরের আশেপাশে যে ঘুরছি আপনাদের দেখাচ্ছি, এটাও কিন্তু এখানে চলে না, বারণ আছে। কারণ কালকে এখানে আমি জিজ্ঞেস করেছিলাম একটা সিকিউরিটিকে, আমাকে বললো তবু এটা স্মৃতির জন্য অল্প কিছু ক্যাপচার করে নিয়েছি, কিন্তু বেশ কিছু জায়গা আছে সেই সব জায়গাতে মানে তো ঢোকা যায়ই না। আর এখানে যেখানে সেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি করলে তার জন্য কিন্তু উপযুক্ত সাজাও আছে। তো সব কিছু মাথায় রেখে ভিডিও বানাচ্ছি এখানে, জানি না ভবিষ্যতে কি হবে। অনেকেই ভিডিও বানিয়েছে এখানে, জানি না কখন কার কি হয়, তো বিপদ কখনো বলে আসে না। এই পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার আগে জুতো কিন্তু বাইরে জমা রাখতে হয়। এইদিকে রয়েছে কাউন্টার, এখানে জুতো জমা দিয়ে মানে নিঃশুল্ক, এখানে কোনো টাকা পয়সা কিন্তু লাগে না, এখান দিয়ে ভেতরে এন্ট্রি। আর এটাই হচ্ছে এক্সিটের পথ। এখানে রয়েছে ছোট্ট এরকম দেখছেন একটা কাউন্টার, এটা হচ্ছে ভেতর দিয়ে এন্ট্রি করতে হয়, এখানে সব চেকিং হয়, তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। এই মন্দিরের ভেতরে যে দোকানপাটগুলো ছিল না সেগুলো আস্তে আস্তে করে সব হচ্ছে খুলে যাচ্ছে। এখান থেকে অনেক জিনিস আছে যেগুলো মায়াপুরে ঘুরতে আসলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। আর এখান থেকে আমি একটা ছোট্ট বই একটা নিয়েছি, মানে কিভাবে মানে মনকে স্থির রাখা যায়, কারণ আমি হচ্ছে খুবই চঞ্চল। দেখি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে পড়ে দেখব কী কী লেখা আছে, না জেনেই নিয়েছি অবশ্য। এখন আমরা গোদা ভবনের রুম থেকে চেক আউট করছি। আর এই যে গোদা ভবনের রুমটা দেখিয়েছিলাম না, এটার হচ্ছে নাম চক্র ভবন। গোদা ভবনটা এর পেছনেই আছে, মানে একই রুম, সামনের রুমটার নাম দিয়েছি চক্র ভবন। এই যে বিল্ডিংটা, এখানে চেক আউটের সময় কিন্তু সকাল 9টার সময় এখান থেকে রুম ছেড়ে দিতে হয়। আর রুম ছাড়ার আগে কালকে একটা অল আউট দিয়েছিল আমাদের, যদিও মশা ছিল না এখানে রাত্রে। তো এটা ওই যে রিসেপশনে যেখান থেকে চাবি নিয়েছিলাম ওখানে জমা দিতে হবে। তো রুম থেকে চেক আউট করে আমরা ইস্কন মন্দির ছেড়ে আবার হচ্ছে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। সকালের নাস্তার জন্য আমরা চলে আসছি মন্দিরেরই একদম অপোজিটে একটা দোকান আছে। এরকম সকালবেলা লুচি নিয়েছি, তার সাথে ছোলার ডাল আছে, 5টা গরম গরম লুচি, তার সাথে ছোলার ডাল, 30 টাকা করে নিচ্ছে প্লেট। এখন তাহলে ফাইনালি আমি চলে যাব আমার বাড়ি। আর এখান থেকে যাওয়ার জন্য কিন্তু দুরকম অপশন আছে। আপনারা এখান থেকে নবদ্বীপের যে ঘাট আছে ওই ঘাট হয়ে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে হাওড়া ট্রেন ধরে বাড়ি ফিরে যেতে পারেন। আর তাছাড়া কৃষ্ণনগর যাওয়ার জন্য এখান থেকে যে বাস পাওয়া যায়, টোটো পাওয়া যায়, কৃষ্ণনগরেও যেতে পারেন। তো এখান থেকে যাওয়ার সময় বাসে গেলে খুব সুবিধে, মাত্র 30 টাকায় একদম কৃষ্ণনগর স্টেশনের সামনাসামনি পৌঁছানো যায়। তো আমরা এখান থেকে বাসেই যাব, মাত্র 30 টাকা খরচ এখান থেকে। আর আজকের আমার যে টোটাল খরচ সেটা হচ্ছে যে 500 টাকার আশেপাশে, মানে 500 টাকার মধ্যে আজকে আমরা এখানে আসলাম, থাকলাম, খেলাম,
এখানে আশেপাশে পায়ে হেঁটেই ঘুরেছি, অবশ্য সাইড সিন আমরা যদিও করিনি এখানে। তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে এরপরে আবার কোনো নতুন পর্ব নিয়ে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।